ফেব্রুয়ারি 1980, ইউনাইটেড কিংডম। ব্রিটিশ আইল্যান্ডের এই গভীর জঙ্গল এক বিশেষ ইউএফও সাইট হিসেবে চিহ্নিত। প্রায় এখানে অনেক মানুষের অদৃশ্য হওয়ার খবর আসে। এই জায়গাটা তাই ব্রিটিশ আর্মির নিশ্চিদ্র তত্ত্বাবধানে থাকে। এই জঙ্গলে সর্বদাই বিরাজ করে মৃত্যুপুরীর নিস্তব্ধতা। কোনো পরিচিত জগতের পশু পাখি বা সামান্য কোনো প্রাণীর শব্দ সেখান থেকে পাওয়া যায় না। এইরকমই একটা গহীন অরণ্যে কালো রাতে পাহারায় ছিল নবনিযুক্ত 3 ব্রিটিশ সেনাবাহিনীর যুবক। হঠাৎ তারা দেখতে পেল নীল রঙের অদ্ভুত আলোযুক্ত কোনো একটা গোল মতো জিনিস নিচে নামছে। কৌতূহলবশত তারা জঙ্গলের মধ্যে ঢুকে দেখতে গেল জিনিসটাকে, কিন্তু ওটার সামনে যেতে তাদের মাথার মধ্যে সবকিছু যেন ফাঁকা হয়ে গেল। আশেপাশের কোনো কিছুই আর খেয়াল থাকলো না তাদের। ওদের মধ্যে জর্জ নামের এক যুবক সেই নীল আলো বিচ্ছুরিত করা জিনিসটার দেওয়ালে হাত দিল। সঙ্গে সঙ্গে তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার যেটুকু চেতনা বাকি ছিল তাও যেন লোপ পেল। সেই অর্ধচেতন অবস্থায় তার মাথার মধ্যে 0 এবং 1-এর পরপর বিভিন্ন সিকোয়েন্স নাম্বার আসতে লাগলো যেন কোনো টেলিপ্যাথির মাধ্যমে। তারপর তার চেতনা পুরোপুরি লোপ পেল। পরদিন সকালে তন্ন তন্ন করে খুঁজে জঙ্গলের মধ্যে শুধু জর্জকেই খুঁজে পাওয়া যায়। তার বাকি 2 সঙ্গী যে কোথায় হারিয়ে গেল তাদের একটা সামান্য চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। জর্জ প্রকৃতিস্থ না থাকায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। জর্জ এরপর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কিন্তু সেই 0 আর 1 সংখ্যাগুলি তার পরপর ঠিক মনে ছিল। সেগুলি সে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। সেগুলো দেখে অনেকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেয়, আবার অনেকে ওগুলোর মধ্যে কোনো এলিয়েন মেসেজ খুঁজতে থাকে। দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রীমতী মৌলি কুণ্ডুর লেখা কোডেক্স গেগাস। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। বলে রাখা প্রয়োজন, আমাদের আজকের গল্পের বিষয়বস্তু শুধুমাত্র শ্রোতাদের বিনোদনের স্বার্থেই রচিত, যেখানে কল্পনা শক্তির বহিঃপ্রকাশ বিশেষভাবে লক্ষণীয়। আমরা আশা করব শ্রোতারা বাস্তবের নিরিখে তা বিবেচনা না করে শুধুমাত্র গল্প শোনার আনন্দেই তা উপভোগ করবেন। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে ইমন, চয়ন এবং দীপম, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প কোডেক্স গেগাস। ফেব্রুয়ারি 2020, সাঁতরাগাছি। প্রফেসর অগ্নিজিৎ সেন আড়মোড়া ভেঙে বিছানার উপর উঠে বসলেন। পাশে তার স্ত্রী প্রকৃতি আর 2 বছরের মেয়ে রিয়া তখনও ঘুমের অতল সাগরে ডুবে আছে। আজ রবিবার, সকাল 7টা বাজে। 2 দিন শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। ঘুম ভাঙলেও বিছানায় আর লেপ কম্বলের আদর ছেড়ে বেরোতে ইচ্ছা করে না। অগ্নি বেডসাইড টেবিলে রাখা চশমাটা চোখে গলিয়ে প্রকৃতি আর রিয়ার দিকে দেখে একটা আদর মাখা হালকা চিলতে হাসি দিয়ে বিছানা ছেড়ে নামল।
অগ্নি একটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর, সেই সঙ্গে কোনো ঐতিহাসিক লিপির পাঠোদ্ধারে সে সারা বিশ্বে অন্যতম সফল একজন ব্যক্তি। 4 বছর হলো তার বিয়ে হয়েছে প্রকৃতির সাথে। সাঁতরাগাছি ঝিলের ধারের এই ফ্ল্যাটটা কেনা ঠিক বিয়ের আগে। অগ্নির সাথে প্রকৃতির প্রেম সেই কলেজের সময় থেকে। প্রকৃতি মানুষ একটা অনাথ আশ্রমে। ওর নিজের বলতে পৃথিবীর কেউই ছিল না, তাই অগ্নি হয়ে ওঠে প্রকৃতির বড় মাতীয়। 2 বছর আগে অগ্নির জীবনে একটা ঘটনা ঘটে। সে এতদিন মা বলে যাকে জানত, তিনি মৃত্যুশয্যায় অগ্নিকে বলে যান অগ্নি তার নিজের ছেলে নয়, তিনি অগ্নিকে আলো নামের এক অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। অগ্নি হয়তো সেই কষ্ট সহজেই ভুলতে পারত না, যদি না তাদের জগৎ আলো করে তাদের মেয়ে রিয়া আসত। প্রকৃতি একটা সরকারি গার্লস স্কুলের শিক্ষিকা। সকালে স্কুল হওয়ায় রোজ প্রকৃতিকে কাক ভরে উঠতে হয়। তার উপর ছোট্ট রিয়া রাতে তাড়াতাড়ি ঘুমোতেই চায় না, তাই অগ্নি ভাবল ওরা আর একটু ঘুমিয়ে নে, আজ তো রবিবার, ওঠার কোনো তাড়া নেই। অগ্নির আবার সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস, আজ তাও একটু দেরি হয়েছে। অগ্নি ফ্রেশ হয়ে কিচেনে গেল চা করতে। ওভেনে জল চাপিয়ে সবে ফুটতে শুরু করেছে, হঠাৎ অগ্নি কিরকম যেন পোড়া পোড়া গন্ধ পেল। কি ব্যাপার, কিছু পুড়ছে বলে মনে হচ্ছে। নিজের মনে কথাগুলো চিন্তা করে অগ্নি গ্যাসের চারিদিকে কিচেনটা ভালো করে পরীক্ষা করল, কিন্তু সেখান থেকে গন্ধ আসছে না। অগ্নি কিচেন থেকে বাইরে গিয়ে বুঝতে পারল গন্ধটা আসছে বেডরুমের দিক থেকে। কি একটা অজানা আশঙ্কায় অগ্নির মনটা কু ডেকে উঠল। ডাইনিং হলটা ছুটে পেরিয়ে বেডরুমের কাছে গেল অগ্নি। বেডরুমের দরজার লকটা বন্ধ, কিন্তু অগ্নি তো দরজাটা শুধু ভেজিয়ে রেখে গিয়েছিল। অগ্নি ডাইনিং রুম থেকে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে বেডরুমের দিকে একটা জানলা আছে। সেই জানলা দিয়ে অগ্নি ভেতরের দিকে তাকাতেই নিদারুণ আতঙ্কে কিছুটা পিছিয়ে গেল। তার মনে হলো কয়েকটা বিষাক্ত সাপ যেন একসাথে তার শরীরে ছোবল মারছে। হাতটা সামনের দিকে তুলে চিৎকার করে উঠল সে, প্রকৃতি, প্রকৃতি! ভিতরে তখন সাদা বিছানার একটা কোণে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধীরে ধীরে সেই আগুন গিলে খেতে চাইছে প্রকৃতি আর রিয়াকে। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকার পর অগ্নি আবার গেল বেডরুমের দরজার কাছে। সে বুঝতে পারছে না দরজাটা লক হলো কি করে। অগ্নি শরীরের সব শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করতে থাকলো। রিয়া! এই শব্দ শুনে আশেপাশের ফ্ল্যাটের লোকজন ছুটে এলেন। প্রকৃতি! ব্যাপারটা বুঝে নিয়ে প্রকৃতি! তারাও অগ্নির সাথে দরজায় ধাক্কা দিতে থাকলেন, কিন্তু এতগুলো লোকের ধাক্কা দেওয়া সত্ত্বেও দরজা ভাঙল না। কিছু লোক পুলিশ ও দমকলে খবর দিলেন। অগ্নি আর বাকি প্রতিবেশীরা আবার ব্যালকনির জানলার সামনে গেলেন, কিন্তু সেখানে তারা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। প্রকৃতি আর রিয়া উঠে বসেছে। তাদের শরীর দগ্ধ, কিন্তু তারা দুজনেই ভয়ঙ্করভাবে পৈশাচিক হাসি হাসছে। এই দৃশ্য দেখে অগ্নি অজ্ঞান হয়ে পাশে থাকা লোকটির উপর ঢলে পড়ল। প্রকৃতি, প্রকৃতি! ফেব্রুয়ারি 2020, সাঁতরাগাছি পুলিশ স্টেশন। চিৎকার করে লকআপের মধ্যে জেগে উঠল অগ্নি। কখন বসে থাকতে থাকতে চোখের পাতা ভারী হয়ে এসেছিল অগ্নি বুঝতেও পারেনি। পূর্বোক্ত দুর্ঘটনাটির পর 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহে 2 চোখের পাতা এক করতে পারেনি অগ্নি।
অগ্নিকে নিজের স্ত্রী এবং মেয়ের খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অদ্ভুতভাবে বেডরুমের কোনো আগুন লাগার চিহ্নটুকুও পায়নি। শুধু সাদা বিছানায় সাদা লেপের তলায় দুটি সম্পূর্ণ দগ্ধ মৃতদেহ পেয়েছে। একটি একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং অন্যটি একটি বাচ্চা মেয়ের মৃতদেহ। যদিও সেখানে উপস্থিত সকলেই ঘরে আগুন লাগার সাক্ষী দিয়েছে, কিন্তু নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না। অগ্নিকে গ্রেপ্তার করার পর অপরাধ স্বীকার করানোর জন্য পুলিশ তার উপর নানাভাবে চাপ সৃষ্টি করেছে, কিন্তু অগ্নির সেই একই উত্তর। এই জেলের কুঠুরিতে কদিন বন্ধ থেকে তার দিনের হিসাবও গুলিয়ে গেছে। শুধু সেখানে দেওয়ালের উপর ছোট্ট একটা ঘুলঘুলির মতো জানলা দিয়ে আসা সূর্যের আলো বুঝিয়ে দেয় কখন দিন, আর সেই আলো নিভে গেলে রাত। এখন সেই জানলা দিয়ে হালকা আলো আসছে। ঠিক তখনই লকআপের বাইরে পাহারারত একজন কনস্টেবল বলে উঠলেন, উফ, আচ্ছা জ্বালায় পড়া গেছে এই পাগল ছাগলকে নিয়ে। না নিজে ঘুমায়, না আমাদের একটু ঘুমাতে দেয়। উফ! অগ্নি সেই জানলার ফাঁক দিয়ে আসা আলোর দিকে তাকিয়ে দেখল তা খুবই আবছা। এর আগে চোখ বন্ধ করার সময় অন্ধকার ছিল, তার মানে সবে ভোর হয়েছে। ঠিক সেই সময়ে একটা তাল ঢ্যাঙা লোককে দুজন কনস্টেবল রুলার দিয়ে মারতে মারতে লকআপে ঢুকিয়ে দিয়ে গেল। অগ্নি দুটো হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসেছিল। মাথাটা তুলে সেই লোকটাকে দেখল। লোকটা একটা হাওয়াই শার্ট আর একটা ছাই রঙের ঢোলা পাজামা পরে আছে। লোকটার চেহারায় সেরম কোনো বৈশিষ্ট্য নেই, শুধু মাথায় টেরি, একটু ঈষৎ লম্বা চুল আর ঠোঁটের ওপর একটা মাছি গোঁপ বেশ নজর কাড়ে। ফচকে চেহারার লোকটাই সেই অগ্নির দিকে তাকিয়ে একটা মিচকে হাসি দিল। লোকটার দৃষ্টি অগ্নির মোটেও ভালো লাগলো না। একটু বেলা বাড়তে অগ্নিকে নিয়ে যাওয়া হলো থানার ইন্সপেক্টরের সামনে। তিনি অগ্নিকে নানাভাবে জেরা করে এটা বলাতে চাইলেন যে অগ্নি তার স্ত্রী ও মেয়েকে খুন করেছে, কিন্তু অগ্নি তা বলতে না চাওয়ায় প্রথমে রুলার ও পরে বেল্ট দিয়ে তাকে যথেচ্ছভাবে মারা হলো। ইন্সপেক্টর বারবার বললেন, বল শালা, বল নিজের মেয়ে বউকে কেন খুন করলি, বল। আমি আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। এ নিশ্চয়ই শালা কোনো পরকীয়া কেস, না হলে নিজের হাতে কেউ ওইটুকু বাচ্চার গায়ে আগুন লাগাতে পারে? মার খেতে খেতে অগ্নি জ্ঞান হারিয়ে ফেললে তার শরীরটা আবার টেনে হিঁচড়ে লকআপে ফেলে দেওয়া হলো। কিন্তু অগ্নি চোখ বন্ধ করতে আবার তার চোখের সামনে সেই দিনের দৃশ্য ভেসে উঠল। প্রকৃতি! অগ্নি আবারও চিৎকার করে জেগে উঠতে তার দিকে এগিয়ে এলো সেই ঢ্যাঙা লোকটা। সে চিৎকার করে লকআপের বাইরে থাকা কনস্টেবলকে বলল, এই ভাই, ওকে একটু জল দে, বেচারা বেহুশ হয়ে গেছে তো। এই চিকা সালা, তুই নিজের চরকায় তেল দে, কার কি হয়েছে সেসব দেখছে। যা ওখানে গিয়ে বস। এই জল না দিলে কাল তুই রামতলা বাজার থেকে কত টাকা তোলাবাজি করেছিস, কাটমানি খেয়েছিস, সব পাবলিক করে দেব। দে জল দে। কনস্টেবল তখন আর কথা না বাড়িয়ে জল এনে দিল। লোকটা অগ্নির চোখে মুখে জলের ছিটে দিয়ে একটু জল খাওয়াতে অগ্নি একটু সুস্থ হলো। লোকটা বলল, এবার তোমার একটু ঠিক লাগছে? হ্যাঁ, অনেকটাই ঠিক লাগছে, কিন্তু আপনি কে? আমি কেউ না। তুমি কি জানতে চাও তোমার স্ত্রী আর মেয়ের সাথে ঠিক কী হয়েছিল? কেন পুলিশ ঘরের মধ্যে আগুন লাগার কোনো চিহ্ন খুঁজে পায়নি? আর তোমার ওই ভয়ঙ্কর স্বপ্ন থেকে মুক্তি পেতে চাও তো? হ্যাঁ চাই, কিন্তু কিন্তু সেটা কিভাবে হবে? আজ রাত 12টায় তৈরি থেকো, এসব কিছু এখান থেকে বেরিয়েই জানা যাবে। মানে? লোকটা আর কোনো কথা না বলে
আবারও সেই রকম মিচকে হাসি হাসল। কিন্তু কিন্তু আপনার নামটা তো বলুন। আপনি তো আমার ব্যাপারে সবই জানেন, অথচ আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আপনাকে আপনাকে বিশ্বাস করি কিভাবে? ধরে নাও আমার নাম এক্স, আর বিশ্বাস করা ছাড়া তোমার কাছে আর তো কোনো উপায় নেই। আপাতত না হয় এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। তখনই সেই পাহারারত কনস্টেবল লকআপের সামনে এসে বসে। ঠিক রাত 12টায় দুটো অদ্ভুত মাস্ক সেই জানলার ফাঁক দিয়ে ভেতরে এসে পড়ে। মিস্টার এক্সের চোখের ইশারায় অগ্নি সেই মাস্ক পরে নেয়। মিস্টার এক্সও মাস্ক পরে নেয়। তারপর গোটা থানা ভরে যায় অদ্ভুত এক কালো ধোঁয়ায়। সেই ধোঁয়ায় গোটা থানাটা যেন অন্ধকার হয়ে গেল। তার মধ্যেও বোঝা গেল লকআপের বাইরে থাকা কনস্টেবল ধপ করে একটা শব্দ করে পড়ে গেল মেঝেতে। তারপর লকআপের তালা খোলার শব্দ। মনে হলো কেউ একজন সেটা খুলে দিয়েছে। মিস্টার এক্স পেছন থেকে ঠেলা দিয়ে অগ্নিকে বাইরে যাওয়ার ইশারা করল এবং সে নিজেও বেরিয়ে পড়ল। তারপর মিস্টার এক্সের পিছন পিছন অগ্নি এগিয়ে গেল। মার্চ 2020, স্থান অজানা। অগ্নি আর মিস্টার এক্স থানা থেকে বেরিয়ে আসতে একদল লোক অগ্নির চোখ বেঁধে দেয়। লোকগুলো অনেকটা সাদা পিপি কিটের মতো পোশাক পরেছিল। অগ্নিকে এরপর তারা একটা গাড়িতে তোলে। এরপর গাড়িতে আকাশপথে জলপথে কেটে যায় অনেকগুলো দিন। কতদিন সেটা অগ্নি ঠিক জানে না। জেলের মধ্যে তবু জানলার মধ্যে দিয়ে আলোর আনাগোনা দেখে সময়ের হিসেব পাওয়া যেত, কিন্তু এখন তো চোখের সামনে শুধুই অন্ধকার। তবু মানুষের মধ্যে একটা ঘড়ি থাকে যা সময়ের হিসেব বলে দেয়। সেই হিসেবেই অগ্নির মনে হয় সম্ভবত 1 মাস তার এভাবে কেটেছে। এই 1 মাসে তার সবকিছু, দৈনন্দিন কাজকর্ম, খাওয়া দাওয়া করাতো অনেকে মিলে। তারা মুখে কোনো কথা বলতো না। এই অবস্থাতেও ঘুমের মধ্যে স্বপ্নটা অগ্নির পিছু ছাড়েনি। তাকে প্রতি মুহূর্তে সেই সত্যিটা কুড়ে কুড়ে খাচ্ছে যে প্রকৃতি আর রিয়া নেই। এক এক জায়গায় নিয়ে যাওয়ার সময় ওই লোকগুলো তাকে হাঁটিয়ে নিয়ে যেত। কোনো বাহনে উঠলে অগ্নি তার আওয়াজ শুনে বুঝতে পারে সেটা কোনো গাড়ি, স্টিমার নাকি কোনো প্লেন। এইভাবে শেষ সে এসেছে একটা প্লেনে। এরপর তাকে হাঁটিয়ে নিয়ে আসা হয় এই অত্যাধুনিক ল্যাবরেটরিতে। এক বিশাল শ্বেত শুভ্র আলোয় পরিবৃত ঘরে প্রথমেই তাকে আনা হয়। সেখানে সেই পিপি কিট পরিহিত লোকগুলোর পুরো বডি অত্যাধুনিক বায়োমেট্রিক স্ক্যান করা হয়। অগ্নির বাহু থেকে একটা সিরিঞ্জে রক্ত নেয় ওদেরই একজন। সেই রক্ত একটা অদ্ভুত কোনো যন্ত্রে দেওয়া হয়। সেখান থেকে একটা নীল রশ্মি অগ্নিকে স্ক্যান করে। তারপর সামনের দেওয়ালের একটা অংশ স্লাইড ডোরের মতো সরে গিয়ে একটা ফাঁক তৈরি হয়। সেখান দিয়ে ওরা অগ্নিকে নিয়ে যায় একই রকমের একটা ঘরে। সেখানে অগ্নি সমেত সবাইকে স্ক্যান করে আর একটা দরজা খোলে। এইভাবে অনেকগুলো ঘর পার হয়। একটা বিশাল ঘরের কাঁচের মতো আবরণ দিয়ে অগ্নি দেখে শূন্যে কম্পিউটারের লেখার মতো কিছু ভাসছে। সেখানে সম্ভবত অনেকেই কাজ করছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। তারপর একটা ঘরে অগ্নিকে ভেতর দিকে ঠেলে দিয়ে লোকগুলো বাইরে দাঁড়িয়ে রইল। স্লাইড ডোরটা বন্ধ হয়ে গেল। অগ্নির চোখের বাঁধন এই ল্যাবরেটরিতে ঢোকার সময় লোকগুলো খুলে দিলেও অগ্নির হাতগুলো শক্ত করে পেছন দিকে বাঁধা ছিল। তাই ডাল সামলাতে না পেরে অগ্নি মেঝেতে পড়ে গেল। মাথা তুলতেই অগ্নি দেখতে পেল
এই ঘরের দেওয়ালগুলো সম্পূর্ণভাবে কালো, চতুর্দিক অন্ধকার, তার মধ্যে একটা স্পটলাইটের মতো নীল আলো অগ্নির ওপর এসে পড়ল। আর ঠিক সেই সময় একটা গমগমে যান্ত্রিক কণ্ঠস্বর অন্ধকারের মধ্যে থেকে বলে উঠল, ওয়েলকাম টু দ্য ডার্ক কিংডম অগ্নি। আপনি আপনি কি চান আমার কাছে? তার আগে জানা দরকার তোমার এখন কি চাই। আমার আমার তো এই পৃথিবীর কাছে সমস্ত রকমের চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে। আর সেটা কেন হলো, কিভাবে হলো, সেগুলো কি তুমি জানতে চাও না অগ্নি? কিভাবে হঠাৎ তোমার ঘরের মধ্যে নিশ্চিন্ত ঘুমে ডুবে থাকা স্ত্রী কন্যা হঠাৎ আগুনে লেলিহান শিখায় ডুবে গেল? কেন তুমি তাদের কাছে পৌঁছতে পারলে না? এসবের উত্তর তুমি জানতে চাও না? হ্যাঁ, চাই চাই আমি সব কিছু জানতে। আমার আমার এই সর্বনাশ কি করে হলো আপনি জানেন? প্লিজ প্লিজ আমাকে বলুন। বলছি ডিয়ার, বলছি। বলার জন্যই তো তোমাকে এখানে এনেছি। তার আগে একটা কথা বলো। তোমার কাছে বেশ কয়েক মাস আগে দ্য কিংডম অফ খোটান থেকে যে ৭,০০০ বছর আগেকার পাণ্ডুলিপি উদ্ধার হয়েছিল, সেটার পাঠোদ্ধার করার জন্য কিছু থ্রেট আসে, তাই তো? হ্যাঁ, অনেকবার অনেক রকম ভাবে আমাকে বলা হয়েছিল। টাকার লোভ, জীবনহানির হুমকি, প্রকৃতিকে দিয়েও আমাকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু কিন্তু আমি রাজি হইনি। আর তারপর হঠাৎই আবার এগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণ ওদের সেই লেখাগুলি জানার প্রয়োজন ফুরিয়ে গেছিল। ওই বছরের বিশেষ একটি তিথিতে আলফা 3000 নক্ষত্রপুঞ্জের 7টি নক্ষত্র বিশেষ এক অবস্থানে থাকাকালীন এই পাণ্ডুলিপিতে বর্ণিত ক্রিয়াকলাপের মাধ্যমেই ওরা টাইম আর স্পেসকে কন্ট্রোল করে একটি সময় তার ওরা খুলতে পারত। আর সেই সময়ের বহু মূল্যবান সামগ্রী ওরা চুরি করতে পারত, যা থেকে ওরা বর্তমান সময়ে এত সম্পত্তি লাভ করতে পারত যা কল্পনার অতীত। তোমাকে যারা থ্রেট দিত তারা কোনো সাধারণ মানুষ নয়, ওরা এনশিয়েন্ট এলিয়েনদের বংশধর। মানুষের সাথে বহু যুগ ধরে মিলনের ফলে ওদের ক্ষমতা অনেক কমে এলেও কিছু ক্ষমতা ওদের এখনো আছে। তোমার কাছে সাহায্য না পাওয়ায় ওরা তোমার উপর রুষ্ট হয়। তার ফলেই তোমাকে হারাতে হয় তোমার স্ত্রী এবং কন্যাকে। আমরা যেসব ঘটনাকে অতিলৌকিক বা অলৌকিক বলে এখনো মনে করি, তাই সব এলিয়েন টেকনোলজির নিদর্শন। ওই গ্যাংটা তাদের বিশেষ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে অভেদ্য সুরক্ষা বলয় ভেদ করে অমূল্য সব ঐতিহাসিক জিনিস চুরি করে। ওরা এখন আরো বড় একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে। ওদের যারা পূর্বপুরুষ, ওরা চেষ্টা করছে সেই এলিয়েনদের পৃথিবীতে ফিরিয়ে আনতে। তারপর সারা পৃথিবী থাকবে ওদের হাতের মুঠোয়। ওদের বিশেষ ক্ষমতার জন্য কোনো সাধারণ মানুষের পক্ষে ওদের আটকানো বা ধরা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা চেষ্টা করছি ওদের আটকানো, আর সেই কাজে একমাত্র তুমি আমাদের সাহায্য করতে পারো। কিন্তু আমি কিভাবে সাহায্য করতে পারি? এই বিশ্বে যেমন অশুভ শক্তি আছে, তেমনি শুভ শক্তিও আছে। আমরা শুভ শক্তি সম্পন্ন এলিয়েনদের দূত। ওই অশুভ শক্তির পৃথিবীতে আসা থেকে আটকানোর জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করে চলেছি। এতদিনে আমাদের প্রচেষ্টা সফল হতে চলেছে, কিন্তু কিছু জায়গায় আমরা এখনো আটকে যাচ্ছি, আর সেগুলোর জন্যই তোমার সাহায্য চাই। কি সাহায্য? অগ্নি, তুমি কোডেক্স গিগাসের নাম শুনেছ নিশ্চয়ই। শয়তানের বাইবেল? হ্যাঁ, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে বোহেমিয়ার বেনেডিক্টাইন পোডলাজাইস মঠে এই পাণ্ডুলিপিটি লিখিত হয়েছিল। আর এখন স্টকহোমে অবস্থিত সুইডেনের জাতীয় গ্রন্থাগারে এটা সংরক্ষিত আছে। ঠিকই বলেছ, তবে সংরক্ষিত আছে না, ছিল। মানে? তখন অগ্নি একটা যান্ত্রিক শব্দ শুনতে পেল, আর ঠিক তারপরে নীল আলোক রশ্মি নির্মিত বিশাল হাতের মতো জিনিস
অগ্নির সামনে এগিয়ে এলো। তার মধ্যে ধরা একটা বই। এ কি, এটা এখানে এলো কি করে? এটা তো আসল বলেই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই আসল। আর সুইডেনের গ্রন্থাগারে যেটা আছে সেটা নকল বলতে পারো, আবার কপিও বলতে পারো। কপি? হ্যাঁ, কপি। আসলটির সঙ্গে ওটার কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য একটি জায়গাতে। এই বলে আবার ওই ব্যক্তি কোনো সুইচ প্রেস করলো, আর সঙ্গে সঙ্গে কোডেক্সের পাতাগুলো সেই নীল আলোর হাতটা উল্টে দিল। সেই পাতায় একটা সবুজ আলোর মতো কিছু পড়ল, আর সঙ্গে সঙ্গে পিছনের কালো দেওয়ালের উপর ফুটে উঠল কিছু হিজিবিজি লেখা। এগুলোকে কোনো বাচ্চা ছেলের হাতের অবিন্যস্ত হিজিবিজি ছাড়া আর কিছুই মনে হয় না। আসল কোডেক্সের পাতায় জাক্স আহিত রশ্মির প্রভাবে এই লেখাগুলো ফুটে ওঠে। কপির মধ্যে এটা হয় না। তোমার নিশ্চয়ই মনে হচ্ছে জাক্স আহিত রশ্মি কি? তুমি ঐতিহাসিক অগ্নি, তোমাকে বেশি গভীরে বোঝানোর চেষ্টা করব না। শুধু জেনে রাখো, এটা এক্সরের মতনই একটি রশ্মি। আমার ল্যাবে অনেক বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রমে এর সৃষ্টি হয়েছে। কিন্তু এর আগে তো কখনো এর নাম শুনিনি। শুনবে কি করে? এটা সূত্র তো এলিয়েনদের দেওয়া। তুমি 1980 সালে ইউকেতে একজন লোকের কিছু বাইনারি কোড পাওয়ার কথা শুনেছিলে? হ্যাঁ, কিন্তু তার সাথে এর সম্পর্ক কি? এর অনেকটা সূত্র পাওয়া গেছে সেই কোড থেকে ট্রান্সলেট করা নাম্বার দিয়ে। কোডেক্সের কিছু শব্দ বিশেষ একটা সিকোয়েন্সে সাজিয়ে এই কোডগুলি শুভ শক্তি সম্পন্ন এলিয়েনরা দিয়েছিলেন, যাতে আমরা ওদের পৃথিবীতে নিয়ে আসার দিকে এগোতে পারি। বুঝলাম। আমাকে আপনাদের দরকার ওই লেখাগুলো পাঠোদ্ধার করার জন্য, তাই তো? ঠিকই ধরেছ অগ্নি। আর এই এলিয়েনরাই পারে পৃথিবী থেকে সমস্ত অশুভ শক্তিকে দূর করতে। এতে তোমার প্রতিশোধটাও নেওয়া হবে। কিন্তু আপনার কথা আমি বিশ্বাস করবই বা কেন? এছাড়া যে তোমার আর কোনো রাস্তা নেই অগ্নি। কিন্তু আপনারা এত লুকোচাপাই বা করছেন কেন? আর আপনি নিজেই বা কেন লুকিয়ে আছেন আমার চোখের সামনে থেকে? ওই গ্যাং তাদের চর সব জায়গায় ছড়িয়ে রেখেছে। কিভাবে, কোথা থেকে ওরা তথ্য পেয়ে সব জেনে যাবে তার কোনো ঠিক নেই। তাই এই ব্যবস্থা নেওয়া। ঠিক আছে, আমি আপনাদের সাহায্য করব, কিন্তু এর জন্য আমার সময় লাগবে। সময় তোমাকে দেওয়া হবে অগ্নি। তোমার এখানে থাকার জন্য সব রকম সুবিধেও তুমি পাবে। অন্য বিজ্ঞানীদের জন্য একই ব্যবস্থা। আর মিস্টার এক্স তোমার দেখাশোনা করবে। তোমার কিছু লাগলে অবশ্যই তাকে বলবে। সেই সময় স্লাইড ডোরটা খুলে মিস্টার এক্স সেখানে প্রবেশ করল, কিন্তু তখন সে পোশাক বদলে সেই লোকগুলোর মতো পিপি কিট পরে নিয়েছে। শুধু মুখের অংশটা একটুখানি খোলা আছে। সে অগ্নিকে সেখান থেকে নিয়ে বেরিয়ে গেল। জুলাই 2020। অপারেশন কোডেক্স গবেষণাগার। গত 4 মাস ধরে অগ্নিকে রাখা হয়েছে একটি অত্যাধুনিক সিকিউরিটি সম্পন্ন ঘরের মধ্যে। গোটা ঘরটি আধুনিক যন্ত্রপাতিতে ঠাসা। খাওয়া, শোয়া, ওঠা, বসা সবকিছুই এখানে হয় বিভিন্ন যন্ত্রের সাহায্যে। এই 4 মাস ঘুমানোর সময় অগ্নির মাথায় অদ্ভুত একটা যন্ত্র হেলমেটের মতো চেপে বসেছে। এই যন্ত্রের প্রভাবে অগ্নি আর কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি, ভালো করে ঘুমোতে পেরেছে। 4 মাসে অগ্নি কোডেক্স গিগাসের সেই সিক্রেট পাণ্ডুলিপি উদ্ধার করে ফেলেছে। এর মধ্যে আছে বিভিন্ন অদ্ভুত সব যন্ত্র তৈরির কৌশল। এগুলো সব অগ্নি বোঝে না। এই 4 মাসে অগ্নি মিস্টার এক্সের জ্ঞানের বহর দেখে অবাক হয়েছে। ও সম্ভবত খুব বড় বিজ্ঞানী। ওর সাবজেক্ট ফিজিক্স। ওর চেহারা দেখে কিন্তু এই সব একটুও বোঝা যায় না। কিন্তু অগ্নি যখনই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় আটকেছে, মিস্টার এক্স তার সমাধান বুঝিয়ে দিয়েছে।
বা অগ্নির দ্বারা কোডেক্স থেকে উদ্ধার করা তথ্য বৈজ্ঞানিকদের বুঝিয়ে দিয়েছে। এই তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এক বিশাল টেলিপোর্টাল তৈরি করেছে। অগ্নি বুঝতে পেরেছে এই গবেষণাগারটি মহাসমুদ্রের নিচে অবস্থিত, তাই এটি পৃথিবীর মানুষের চোখের আড়ালে রয়েছে। এই টেলিপোর্টাল তৈরি করার জন্য তাই কোনো জায়গার অভাব হয়নি। তবে এই গেট এখন অকেজ, তাই এটা শুরু করার সমস্ত উপায় আছে কোডেক্স গিগাসের হারিয়ে যাওয়া 12টি পাতায়। এই পাতাগুলোর সন্ধানও পাওয়া গেছে জাক্স রশ্মি দ্বারা প্রাপ্ত পাণ্ডুলিপির মধ্যে। আগস্ট 2020, মেক্সিকো। কোডেক্স গিগাসের হারিয়ে যাওয়া 12টি পাতার সন্ধানে অগ্নি ও মিস্টার এক্স সমেত 12 জনের একটি অভিযাত্রী দল উপস্থিত হয়েছে মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের নাইকা মাউন্টেনের গুহায়। এই গুহাটি সেলেনাইট নামের ক্যালসিয়ামের বিশাল বিশাল ক্রিস্টাল দিয়ে তৈরি। এই গুহার সামনের দিকে মানুষের প্রবেশ ঘটলেও এর ভেতর দিকের পরিবেশ অনেকটা প্রেসার কুকারের মতো হওয়ায় সেখানে বিজ্ঞানীরা ছাড়া কেউই প্রবেশ করতে পারে না। এখানে উষ্ণতা 60 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 100%। তবে অগ্নিদের গন্তব্য এই গুহার আরও অভ্যন্তরে। সেখানে পৃথিবীর উপরিতলে বসবাসকারী জৈব উপাদান বেঁচে থাকতে পারে না। সেখানে বাতাসে অক্সিজেনের কোনো অস্তিত্ব নেই। তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস। অগ্নি এইসব তথ্য কোডেক্সের লুকোনো পাণ্ডুলিপির মধ্যেই পেয়েছিল। তাই এই পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষ ধরনের পোশাক যন্ত্রপাতি বিজ্ঞানীরা তৈরি করেছেন। এই গুহায় পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়েছে এক অত্যাধুনিক আকাশযান। এটি কোনো উপগ্রহ বা বর্তমানে বিভিন্ন দেশের সেনাবাহিনী যেসব টেকনোলজি ব্যবহার করে মহাকাশের সীমানায় নজরদারি চালায় তাতে ধরা পড়ে না। গুহার অভ্যন্তরে অগ্নিরা বিনা বাধায় পৌঁছতে পেরেছে, কিন্তু বিপত্তি ঘটল গুহার কেন্দ্রে পৌঁছে। সেখানকার তাপমাত্রা অগ্নিদের পাওয়া তথ্যের থেকে অনেক বেশি। সেই তাপমাত্রায় 12 জনের মধ্যে 6 জন বিজ্ঞানী ছটফট করতে করতে মারা গেলেন। বাকি 6 জনের অবস্থাও আশঙ্কাজনক। উত্তেজিত হয়ে পড়ার জন্য অক্সিজেনের ব্যবহার বেশি হওয়ায় সেই 6 জনের কৃত্রিম অক্সিজেনের লেভেল দ্রুত কমতে থাকে। অক্সিজেনের অভাবে আরও 2 জন মারা গেলেন। সেই সময়ই গুহার কোরের মধ্যে এগিয়ে যেতে যেতে অগ্নিরা দেখতে পেল একটা বায়োমেট্রিক ডোর। রেডিও ট্রান্সমিটারে অগ্নি শুনতে পেল মিস্টার এক্সের শব্দ। অগ্নি, তোমার হাতের ছাপ আর চোখের মনি হচ্ছে বায়োমেট্রিক লকের পাসওয়ার্ড। তাড়াতাড়ি খোলো দরজাটা। কিন্তু সেটা কিভাবে হবে? এখন এত প্রশ্নের সময় নেই অগ্নি। আমাদের কাছে আর 12 মিনিটের মতো অক্সিজেন আছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে। অগ্নি আর সময় নষ্ট না করে তার চোখ রাখল নির্দিষ্ট জায়গায়। চোখ স্ক্যান করার পর হাত স্ক্যান হওয়ার পালা। কিন্তু হাত স্ক্যান করার জন্য তো পোশাকের মধ্যে থেকে হাত বার করতে হবে। আর 10 মিনিটের মতো অক্সিজেন আছে। অগ্নি তাড়াতাড়ি হাতটা বার করলো, কিন্তু অদ্ভুতভাবে ওই তাপমাত্রাতেও অগ্নির কোনো ক্ষতি হলো না। অগ্নি তাড়াতাড়ি বায়োমেট্রিক লকে তার হাত স্ক্যান করলো। ডোর খুলে গেল, কিন্তু তার মধ্যে শুধু অগ্নি প্রবেশ করতে পারল। বাকিটা ঢোকার আগেই সেটা বন্ধ হয়ে গেল। এই জায়গাটা কোনো বুদ্ধিমান প্রাণীর দ্বারা নির্মিত 200 স্কোয়ার ফুটের একটা চেম্বার। অগ্নির স্যুটের মধ্যে থাকা টেম্পারেচার কন্ট্রোলে বাইরের টেম্পারেচার দেখাচ্ছে স্বাভাবিক। অগ্নি অক্সিজেন টিউবটা খুলে দেখল এখানে শ্বাস নেওয়ার জন্য স্বাভাবিক অক্সিজেন আছে। অগ্নি একটা অদ্ভুত যন্ত্রের সামনে দাঁড়াতে একটা নীল আলো অগ্নিকে স্ক্যান করল। তারপর সেই যন্ত্রটা থেকে একটা ডিভিডি ড্রাইভের মতো অংশ খুলে বাইরে এলো।
সেখানে কোডেক্স গিগাসের পাতাগুলির মতো আরও 12টি পাতা সযত্নে রাখা আছে। অগ্নি সেগুলো তুলে নিল। অগ্নি তাড়াতাড়ি বেরোতে যাচ্ছিল, কারণ সে এখানে স্বাভাবিক অক্সিজেন পেলেও মিস্টার এক্সের সাথে যে আরও 2 জন বাইরে আছে তাদের অবস্থা কি হচ্ছে তা সে জানে না। তখনই অগ্নি চোখ পড়ল আরও একটা অদ্ভুত ছোট যন্ত্রের ওপর। যন্ত্রটা দৈর্ঘ্যে প্রস্থে 4x4 ইঞ্চির একটা চৌকো প্যানেলের মতো। প্যানেলের ওপর অসংখ্য ক্ষুদ্র প্রায় 1000 খানেক সুইচ। অগ্নি সেটাকে তুলে তার স্যুটের এক বিশেষ পকেটে ভরে নিল, আর সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প। অগ্নি এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। বায়োমেট্রিক দরজার বাইরে তখন মিস্টার এক্স আর একজন অভিযাত্রীর মরণাপন্ন অবস্থা। অন্য একজন অভিযাত্রীর ততক্ষণে মৃত্যু ঘটেছে। তাদের 2 জনকে নিয়ে অগ্নি দৌড়ে ঘর থেকে বেরোলো। গুহার মধ্যে তখন সেলেনিয়ামের বিশাল ছোচলো ক্রিস্টালগুলো তীরের মতো ছুটে আসছে নিচের দিকে। তাদের একজনের ওপরে এসে সজোরে বিঁধে গেল সেই ক্রিস্টাল। অগ্নি আর মিস্টার এক্স শুধু একটা মরণ চিৎকার শুনতে পেল। তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে। তখন অবশেষে তারা সেই গুহা থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে বসে মরণাপন্ন রোগীর মতো শ্বাস টানতে লাগলো। জুন 2020, অপারেশন কোডেক্স গবেষণাগার। সেই গুহা থেকে বেরোনোর পর অপারেশন কোডেক্সের আর একটা টিম সেখানে পৌঁছয়। অগ্নি আর মিস্টার এক্সকে উদ্ধার করা হয়। তাদের বডিতে অক্সিজেন লেভেল অত্যন্ত কমে গিয়েছিল। সেলেনিয়াম ক্রিস্টালের আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়েছিল, তাই 1 মাস ধরে তাদের রাখা হয়েছিল স্পেশাল ট্রিটমেন্টে। কিন্তু তাদের মধ্যেও অগ্নির কাজ থেমে থাকেনি। সেই 12টি পাতার সমস্ত লেখা অগ্নি বুঝিয়ে দিয়েছেন বিজ্ঞানীদের, আর সেই কোড থেকেই তৈরি হয়েছে টেলিপোর্ট গেট চালু করার যন্ত্র। আর 2 দিন পর আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অগ্নি এর মধ্যে বেশ সুস্থ হয়ে উঠেছে। মিস্টার এক্সের সাথে এই 1 মাস দেখা হয়নি তার। কিন্তু হঠাৎ পাগলের মতো মিস্টার এক্স অগ্নির ঘরে প্রবেশ করল আর বলতে লাগলো, অগ্নি অগ্নি মা, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। সব কিছু আটকানোর ক্ষমতা শুধু তোমার আছে অগ্নি। এসব বন্ধ করে দাও অগ্নি, এসব বন্ধ করে দাও। একটা ডায়েরি মিস্টার এক্স অগ্নির হাতে দিল। অগ্নি কিছু বলার আগেই 2 জন পিপি কিট পরা লোক ঘরে ঢুকে মিস্টার এক্সকে ধরল। তখন মিস্টার এক্স আবার স্বাভাবিক হয়ে গেল আর কিরকম অবাক বিস্ময় বলল, আরে আমি আমি এখানে কি করে এলাম? আসলে সেদিনের আঘাতে ওনার মাথাটা একটু খারাপ হয়ে গেছে, তাই মাঝে মাঝে নানা রকম উল্টোপাল্টা কাজকর্ম করছেন। এই বলে মিস্টার এক্সকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল তারা। অগ্নি কিছুটা বিভ্রান্ত হয়ে মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। প্রকৃতি রিয়া ছিল অগ্নির পৃথিবী, তার জীবনের সবকিছু। আজ তারা কোথায়? এরপর পুলিশ, থানা, সেখান থেকে দেখা মিস্টার এক্সের সাথে। সেই থানা থেকে বেরিয়ে কিরকম অদ্ভুত জীবনযাত্রা চলছে তার। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সে। অগ্নির যখন ঘুম ভাঙল, বিছানায় পড়ে থাকা ডায়েরিটা অগ্নির পায়ে ঠেকল। কখন যেন সেটা জামার ভেতর থেকে বিছানায় পড়ে গেছে। অগ্নি ডায়েরিটা হাতে তুলে নিল। এতে যে নাম্বারগুলো লেখা আছে সেটা 1980 সালে জর্জের ডায়েরিতে লেখা বাইনারি নাম্বার থেকে ট্রান্সলেট করা কোড। এগুলো একটা বিশেষ সিরিজে সাজানো। অগ্নি সেটা বুঝতে পারছে। এই নাম্বার থেকেই কোডেক্সের পাতায় ইনফরমেশন দিয়ে জাক্স আহিত রশ্মির সূত্র পাওয়া গেছে। অগ্নির হঠাৎ খেয়াল হলো এই নাম্বার সিরিজটাকে রিভার্স করে কোনো সূত্র আবিষ্কার করা যায় কিনা।
তখনই বিদ্যুৎ ঝলকের মতো অগ্নির সেই গুহার মধ্যে পাওয়া প্যানেলটার কথা মনে পড়ল। এই প্যানেলটা এতদিন অগ্নির কাছেই ছিল। এই কথা ডার্ক কিং আর তার লোকজনকেও জানানো হয়নি। মিস্টার এক্স সেই অন্ধকার ঘরে থাকা লোকটাকে ডার্ক কিং নামে ডাকে। কথায় কথায় একবার মিস্টার এক্স অগ্নিকে বলেছিল ডার্ক কিং নাকি অন্য গ্রহের মানুষ। প্যানেলটা অগ্নির সেই বিশেষ স্যুটের পকেটেই পেয়ে গেল। অগ্নি তাড়াতাড়ি উঠে সেটা বার করে নিয়ে এলো। তারপর ওই কোডগুলো প্যানেলের ক্ষুদ্র সুইচে প্রেস করতেই এক অদ্ভুত সুরমূর্ছনা সৃষ্টি হলো। অগ্নি এরপর 2 দিন ধরে চেষ্টা করে ওই ক্ষুদ্র সুইচে কোনোভাবে না আটকে একটানা কোডগুলো টাইপ করতে সক্ষম হলো। প্যানেলের সুইচগুলো যেহেতু খুব ছোট, তাই সেগুলোয় সঠিকভাবে আঙুল ছোঁয়ানো খুব কঠিন ব্যাপার। তার জন্যই কাজটা করতে অগ্নির 2 দিন সময় লেগে যায়। এই জিনিসগুলো অগ্নি কাউকে দেখায়নি। যখনই ডার্ক কিংয়ের লোক খাবার দেওয়া বা অন্য কারণে সেখানে এসেছে, অগ্নি এগুলো লুকিয়ে ফেলেছে। সুইচ প্রেস করার ফলে সৃষ্ট সুর যেন কেমন ঝিম ধরিয়ে দিল অগ্নির চোখে। এখানে সব জায়গার দেওয়াল সাউন্ড প্রুফ, তাই বাইরে থেকে কোনো শব্দ শোনা যায় না। অগ্নির কানের পর্দা যেন মনে হলো এবার ফেটে যাবে। তখনই ছোট একটা ওয়ার্ম হোল থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি। ওই রহস্যময় ব্যক্তির বয়স ঠিক বোঝা যায় না। 30 হতে পারে, আবার 70 হতে পারে। চুলদাড়ি সব ধূসর রঙের, চোখে একটা লাল চশমা, গায়ে একটা আলখাল্লার মতো রামধনু রঙের পোশাক। তবে সেটা কিসের তৈরি তা বোঝা যায় না। ওই ব্যক্তি গমগমে গলায় অগ্নিকে বললেন, হ্যালো অগ্নি, আমি প্রফেসর টাইমেক্স। কেমন আছো তুমি? আপনি আমার নাম জানলেন কি করে? কি চান আপনি? কেন, তোমার সাথে তো আমার আগে বহুবার দেখা হয়েছে। ও গস, তুমি তো আমাকে চিনবেই না। সময়ের নদীতে কোন ঢেউ এসে আমাদের দেখা হয়েছে, তবে আমি অনেকদিন টাইম, স্পেস আর ডিমেনশনের চক্রভুঁয়ে আটকে পড়েছিলাম। আমাকে ছাড়িয়ে আনার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। আপনি কি টাইম মেশিনে যাত্রা করেছিলেন? আরে না না, তোমরা টাইম মেশিন যেরকম ভাবো ব্যাপারটা এত সরল নয়। সময় একটা নদীর মতো, এর বিভিন্ন শাখা বিভিন্ন দিকে চলে যায়। আমায় এই ব্যাপারে সাহায্য করেছিল ডেভিল গ্রহের অধিবাসীরা। তাহলে তোমাকে ব্যাপারটা বলি, শোনো। এই বলে টাইমেক্স তার কাহিনী শুরু করলো। এই কাহিনীর শুরু 2500 সালে। ডেভিলস গ্রহের অধিবাসীদের সহায়তায় আমি টাইম স্পেস ডিমেনশন নিয়ে গবেষণার চরম সফলতা লাভ করছি। এই গবেষণায় প্রাপ্ত সূত্রের সাহায্যে শব্দ সঙ্গীতকে কাজে লাগিয়ে আমি একটি যন্ত্র আবিষ্কার করি। এই যন্ত্রের সাহায্যে আমি পৌঁছে যাই 1208 সালের বোহেমিয়ার বেনেডিক্টাইন পোডলাজাইস মঠে। সেখানে সেই সময় এক প্রার্থনা সভা চলছিল, আর সেখানেই আমার দৃষ্টি আকর্ষণ করে প্রার্থনারত শ্বেত পদ্ম কুড়ির মতো নিষ্পাপ একটি মেয়ের মুখ। আমার তখন যুবক বয়স। আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই অ্যানার। তারপর ওই সময়কালে আমি ওর সাথে দেখা করার জন্য বারবারই যাতায়াত শুরু করি। আমি ওদের ধর্ম সম্পর্কে অনেক পড়াশোনা করে সেই সময় নিজেকে একজন মোনাকো অর্থাৎ সাধক বলে পরিচয় দিই। আমার 2500 সালের বৈজ্ঞানিক ক্রিয়াকলাপ দেখে ওরা সেগুলোকে জাদু বলে মনে করে। অ্যানাও সহজে এর ফলে আমার কাছাকাছি চলে আসে। আমরা বিয়ে করি। আমরা সেখানে একটা দুর্গ তৈরি করে বাস করতে শুরু করি। কিন্তু সেই সময় সেখানে প্রবল প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। কিছু ধর্মের পোশাক পরা শয়তান মানুষের দৃষ্টি সেই সময় অ্যানার দিকে ছিল। আমি হঠাৎ করে উদয় হয়ে ওদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার ফলে ওরা আমার ওপর চটেছিল। সেই সব প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে ওরা সব দায় আমার উপর চাপালো। ওরা জনগণকে বোঝালো যে আমি মোনাকো হয়ে সংসার ধর্ম পালন করছি, তাই ঈশ্বর রুষ্ট হয়েছে।
অ্যানা তখন সবে আমাদের সন্তানকে জন্ম দিয়েছে। সেই সময় ওরা এসে আমাদের দুর্গে আগুন লাগিয়ে দিল। আমি যে কোনো টাইম বা জায়গায় পালিয়ে যেতে পারতাম। আমাদের সন্তানের মধ্যেও আমার ডিএনএ আছে, তাই ওকেও আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারতাম, কিন্তু অ্যানাকে তো নিয়ে যেতে পারবো না। অ্যানা আমার দুহাত ধরে প্রার্থনা করলো আমাদের সন্তানকে বাঁচাতে হবেই। তাই আমি তাকে নিয়ে রেখে এলাম 1988 সালে কলকাতার আলো নামের একটি অনাথ আশ্রমে। এই ঘটনাক্রমকে সেই সময় পাল্টানোর বিদ্যা আমার জানা ছিল না, তাই অ্যানাকে আমায় হারাতে হয়। আমি যখন সেখানে ফিরে আসি, আমাকে অক্ষত দেহে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই নিশ্চিত হয়ে যায় যে আমি শয়তান। আমাকে ওরা বন্দি করে আমার মৃত্যুদণ্ড ঘোষণা করে। আমি ঠিক করি ওদের এর শাস্তি আমি দেবই। তাই ডেভিলস গ্রহের অধিবাসীদের সাথে আমি টেলিপ্যাথিক যোগাযোগ স্থাপন করি। ওরা যে কোনো টাইম, যে কোনো ডিমেনশনে নিজেদের যে কোনো প্রতিনিধিকে টেলিপোর্ট করতে পারত, কিন্তু ওদের কেউ একবার টেলিপোর্ট হয়ে অন্য গ্রহে চলে গেলে নিজেদের গ্রহে আর ফিরে যেতে পারত না। ওদের প্রতিনিধির সাহায্যে আমি 20 বছর ধরে বিভিন্ন টেকনোলজি প্রয়োগ করে কোডেক্স গিগাস লেখা সম্পন্ন করি, কিন্তু ডেভিলস গ্রহের প্রতিনিধি এই 20 বছর সময়কে মাত্র একটি রাতের ব্যবধানে নিয়ে আসে। কোডেক্স গিগাসে ডেভিলস গ্রহের অধিবাসীদের পৃথিবীতে আনার সমস্ত থিওরি ছিল, আর তারপর সেই থিওরি অনুযায়ী কাজ করতে হতো। কিন্তু তখন আমি বুঝতে পারি আমি কি ভুলটাই না করেছি। ডেভিলসরা পৃথিবীতে এলে সমস্ত মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, তাই আমি আমার তৈরি করা নায়কা পর্বতের একটি সুরক্ষিত স্থানে কোডেক্সের সব থেকে গুরুত্বপূর্ণ 12টি পাতা ছিঁড়ে ডেভিলস গ্রহের প্রতিনিধির টাইম প্যানেল চুরি করে তার মাধ্যমে টেলিপোর্ট করে রেখে আসি। কিন্তু সেখান থেকে বেরোনোর সময় টাইম প্যানেলটা গুহার ভেতরে পড়ে যায়, আর আমি টাইম স্পেসের সমুদ্রে হারিয়ে যাই। কিন্তু সেই ডেভিল প্রতিনিধি তার গ্রহের অধিবাসীদের পৃথিবীতে আনার জন্য বদ্ধপরিকর ছিল। বহু যুগ ধরে ও প্রচেষ্টাও করেছিল। এজন্য এই নাম্বার সিকোয়েন্সের দরকার ছিল। ওদের গ্রহের অধিবাসীরা এই নাম্বারগুলো আর বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পৃথিবীতে বিভিন্নভাবে এসে টেলিপ্যাথির মাধ্যমে আদান প্রদান করত, কিন্তু পুরো পরিকল্পনা সফল করতে ওদের প্রয়োজন ছিল আমার বা আমার বংশধরের ডিএনএ। আপনার বংশধর মানে? হ্যাঁ অগ্নি, তুমি আমার বংশের উত্তরসূরি বা পূর্বসূরি, মানে তুমি আমারই সন্তান, যাকে আমি সেদিন ওই অনাথ আশ্রমের বাইরে রেখে এসেছিলাম। আবার ভবিষ্যতে আমার জন্ম হবে তোমার বংশেই। যাই হোক, একটা কথা বলো, ওই শয়তান নিশ্চয়ই তোমাকে বলেছে যে তোমার স্ত্রী কন্যা মারা গেছে, তাই তো? কিন্তু আসল কথা যে এটাই যে তারা এখনো বেঁচে আছে। মানে কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। তখন অগ্নির হাত ধরে টাইমেক্স ডার্ক কিংয়ের ঘরে নিয়ে গেল। সেখানে অন্ধকারে ওদের উপস্থিতি বোঝা গেল না, কিন্তু সেখানে ডার্ক কিংয়ের সাথে কথা বলছে প্রকৃতি। সঙ্গে সঙ্গে টাইমেক্স অগ্নিকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে এলো। অগ্নি বলল, এ কি করে সম্ভব? আমি আমার নিজের চোখের সামনে ওকে শেষ হতে দেখেছি। সম্ভব অগ্নি, সম্ভব। প্রকৃতি এলিয়েন আর মানুষের সংমিশ্রণে সৃষ্ট হাইব্রিড। আগুনে পুড়ে ঝলসে গেলেও আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, বা তুমি একটা কথা বলো, এর আগে তুমি এরকম কোনো ঘটনা দেখেছো? হ্যাঁ, রান্না করার সময় প্রকৃতির হাত পুড়ে গেলে আমি ঘন্টা খানেকের মধ্যে তা ঠিক হয়ে যেতে দেখতাম। আমি ব্যাপারটা সেরকম গুরুত্ব দিতাম না, কিন্তু এখন সব বুঝতে পারছি। হ্যাঁ অগ্নি, এই হাইব্রিডরা নিজেদের শরীর থেকে আগুন সৃষ্টি করে নিজেদের বহিঃত্বক একেবারে ঝলসে দেয়, আর নিজেদের চারিদিকে আগুন লাগার একটা হ্যালুসিনেশন ক্রিয়েট করে। বুঝলাম, এই জন্য পুলিশ ঘরের মধ্যে কোনো আগুন লাগার চিহ্ন পর্যন্ত পায়নি। কিন্তু এবার আমাকে বলুন, এখন কি হবে? ওরা একটা পোর্টাল তৈরি করছে ইউনিভার্সের সব জায়গায় যাওয়ার জন্য, ডেভিলস গ্রহের আদিবাসীদের এই গ্রহে আনার জন্য। ঠিক সেই সময় একটা কর্ণবিদারী তীক্ষ্ণ বাঁশির মতো অদ্ভুত শব্দ শুরু হয়। মনে হয় যেন মাথা কান সব ফেটে চৌচির হয়ে যাবে।
তখনই প্রফেসর টাইমেক্স বলে উঠলেন, অগ্নি, আর সময় নেই। ওরা পোর্টাল চালু করে দিয়েছে। এসব আটকাতে হলে তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি এতদিন টাইম আর স্পেসের মধ্যে ঘুরতে ঘুরতে কোনো সময়ের ব্যবধানে গিয়ে ঘটনাক্রম বদলানোর বিদ্যা আয়ত্ত করেছি অগ্নি। চলো অগ্নি, এই যাত্রাপথ দীর্ঘ, তাই প্রাণের আশঙ্কা আছে, কিন্তু তোমাকে সাহস রাখতেই হবে অগ্নি। চলো। সেই প্যানেলের সাহায্যে টাইমেক্স একটা ওয়ার্ম হোল তৈরি করলেন। তারপর টাইমেক্স অগ্নির হাতটা ধরে সেই ওয়ার্ম হোলে প্রবেশ করলেন। সেখানে প্রচণ্ড গরম, আর অন্ধকারের মধ্যে দিয়ে টাইমেক্সের হাত ধরে অগ্নি এগিয়ে চলল। একসময় অগ্নির মনে হলো সে দম আটকে মরেই যাবে। টাইমেক্স কি সব ক্যালকুলেশন করে এগোচ্ছে। হঠাৎ মৃত্যুর আগের মুহূর্তে অগ্নি আলো দেখতে পেল। তারা এসে পড়ল অগ্নির কলেজের গেটের সামনে। অগ্নি দেখল তার পোশাক, সাজসজ্জা সবকিছু 14-15 বছর আগের মতো হয়ে গেছে। ঠিক এখানেই প্রকৃতির সাথে অগ্নির প্রথম দেখা হয়েছিল। কিন্তু সেখানে সবকিছু কিরকম থমকে ছিল। টাইমেক্স অগ্নিকে বলল, ইয়াং ম্যান, ঘটনার সূত্রপাত এখান থেকেই হয়েছিল, আর সেটাকে হতে দিও না। বাকি সব ঘটনা তোমার স্বপ্নের মতো মনে থাকবে। তবে আমার সঙ্গে আশা করছি তোমার আর দেখা হবে না। গুড বাই অগ্নি, গুড বাই। এই বলে টাইমেক্স অদৃশ্য হল। তারপরেই অগ্নি চোখের সামনে অন্ধকার দেখল। একটু আগে তার ধাক্কা লেগেছে প্রকৃতি স্কুটির সাথে। প্রকৃতি দেখতে ডার্ক সাইডের সুন্দরী। প্রকৃতি স্কুটি থেকে নেমে সব ঠিক আছে কিনা জিজ্ঞাসা করার আগেই অগ্নি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। প্রকৃতিকে সে আর নিজের কাছে আসতে দেয়নি। এইভাবেই কি আটকানো যাবে ভবিষ্যতের অপারেশন কোডেক্স গিগাস? তা তো আবার ভবিষ্যতই বলবে। শুনছিলেন আজকের গল্প কোডেক্স গিগাস। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।